ব্রেনস অন এয়ার অরিজিনালস, যেখানে প্রতিটি শব্দ হৃদয়ে ছুঁয়ে যায়। ব্রেনসনের অরিজিনালসে আজ আপনারা শুনছেন ভৌতিক পালঙ্ক। এই অডিও গল্পটি সম্পূর্ণ কল্পনার উপর ভিত্তি করে তৈরি। এর চরিত্র, ঘটনা বা পরিবেশের সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। গল্প শোনার সময় যদি কোনো অস্বস্তি বা ভয়ের অনুভূতি হয়, অনুগ্রহ করে শোনা বন্ধ করুন এবং নিজেকে বাস্তব পরিবেশে ফিরিয়ে আনুন। ব্রেনসন এয়ার কোনো অতিপ্রাকৃত ঘটনার সত্যতা দাবি করে না। আমরা কেবল গল্প বলি, আর শ্রোতার মানসিক স্বস্তি ও নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। আমি সাগ্নিক, পেশায় একজন লেখক। একা থাকি আর লিখে জীবিকা চালাই। একা থাকাটা আমার জন্য কোনো বড় সমস্যা না, বরং গল্প লেখার জন্য একাকিত্বটাই দরকার। তবে এই একাকিত্বটাই করে আমার জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। কলকাতার কলেজ স্ট্রিটের ভিতরের একটা পুরনো গলিতে ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। একা মানুষ, ঘর সাজাতে গিয়ে ভাবলাম একটু আসবাবপত্রের আমার বেশ প্রয়োজন, যেটায় রুচিশীল টাচ থাকবে। একদিন বাজার থেকে ফেরার সময় দেখলাম একটি নতুন আসবাবপত্রের দোকান হয়েছে। ওই দোকানের কারুকার্যগুলো আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে আমি আর কিছু না ভেবে ঢুকে পড়লাম সেই আসবাবপত্রের দোকানে। ভিতরে ঢুকতেই আমার মনে হলো এখানে যেন এক ঘুমন্ত ইতিহাসের ভার রয়েছে। দোকানদার একজন বয়োজ্যেষ্ঠ লোক, যার পরনে ছিল সাধারণ একটি ধুতি ও পাঞ্জাবি। সে আমাকে দেখে হেসে বলল, আচ্ছা, আপনি কি লেখক? আমি এটা শুনে একটু অবাক হলাম, কিন্তু সেটা ওনাকে বুঝতে না দিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি করে বুঝলেন আমি লেখক? আপনার চোখের চাহনিতে বুঝলাম আপনি লেখক। আপনাদের দোকানে ঐতিহ্যশীল কিছু পাওয়া যাবে? আছে, তবে কেউ ঘরে রাখেন এখন। একটু দেখতে পারি? দেখুন, আপনার পছন্দ হবেই, কিন্তু আমি ওনার কথা অতটাও গুরুত্ব না দিয়ে এগিয়ে গেলাম ভিতরের দিকে। ভিতরে ঢুকে আমি নানা রকম আসবাবপত্র দেখতে থাকলাম। খানিকক্ষণ পর্যবেক্ষণ করার পর একটি পালঙ্ক আমাকে অদ্ভুতভাবে আকর্ষিত করলো। আমার এটা ভেবে একটু অবাকই লাগছে, কারণ বেশিরভাগ সময় আমার কাগজ আর পেনের সঙ্গেই কাটে, তাই ঘুমের সাথে আমার সম্পর্ক নেই বললেই চলে। আমি কাঠ সম্বন্ধে একটু কমই বুঝি, তবে আন্দাজে মনে হলো সেগুন কাঠের তৈরি। বাইজার অন্যরকম খোদাই করা আছে, যেটা আগে কখনো দেখিনি আমি। আর এটাই হয়তো পালঙ্কটাকে বাকি আসবাবের থেকে আলাদা করে তুলেছে। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলছিলাম যে এটার দাম কত? যেটুকু দেবেন সেটুকুই। তার গলায় এক অদ্ভুত ক্লান্তি আর চোখে যেন একটা দোষ বোধ ছিল। আমি পাত্তা দিলাম না। কি করব বলুন, আমার যে আবার লেখকের মন, তাই রহস্যই তো আমার দুর্বলতা। সেদিন রাতে পালঙ্কটা ঘরে নিয়ে এলাম, কিন্তু একটা অদ্ভুত জিনিস যেটার ব্যাপারে না বললেই নয়, যে পালঙ্কটা এতটাই ভারী ছিল যে আমার মনে হতে লাগলো যেন ওটা নিজের ইচ্ছায় নড়তেই চাইছে না। ঠিক এমন সময় আমার প্রতিবেশী মিসেস ব্যানার্জির সাথে দেখা হলো আমার। তিনি তার চশমাটা ঠিক করতে করতে আমাকে বললেন, ওটা কোথা থেকে আনলেন? দেখুন, এই বাড়িতে না এইরকম পুরনো কাঠ রাখবেন না বাবা। শুনেছি পুরনো কাঠে ভূত থাকে। আমি মুচকি হেসে ওনাকে বললাম, আমি তো ভূতের গল্প লিখি, তাই ওটা থাকলে একটু অনুপ্রেরণা পাবো। তিনি আর কিছু না বলে চলে গেলেন, তবে ওনার চোখে মুখে একটা চিন্তার ছাপ ছিল। প্রথম রাতেই অদ্ভুত একটা ঠান্ডা টের পেলাম। ঘরের বাম পাশটা বরফের মতো ঠান্ডা, যেন কারো নিঃশ্বাসে বাতাস জমে যাচ্ছে।
এক মুহূর্তে মনে হলো কেউ তাকিয়ে আছে পিছন থেকে, কিন্তু ঘুরে দেখি ফাঁকা ঘর, শুধু পালঙ্কের গায়ে ছায়া নড়ছে। নিজেকে অনেক কষ্টে বোঝালাম, কল্পনা, এটা শুধুই এক কল্পনা। দ্বিতীয় রাতে আমি আমার নতুন গল্পের খসড়া লিখছিলাম। রাত তখন প্রায় 3টে বাজে। তখন শুনতে পেলাম একটা গুনগুনানি, একটা মেয়েলি গলা। সুরটা যেন শোকার্ত, কেউ কাঁদছে না, আবার কাঁদার আগের মুহূর্তের মতো। শব্দটা আসছে কোথা থেকে বোঝা যাচ্ছিল না। জানলাগুলো সবই বন্ধ, কিন্তু সেই সুর যেন কাঠের ভেতর থেকে বেরাচ্ছে, এমনটাই আমার মনে হতে লাগলো। আমার বুকের ভেতর ঠান্ডা হতে শুরু করলো। আমি আলো জ্বালালাম, কিছুই নেই। পরের দিন সকালে পালঙ্কের পায়ের কাছে অদ্ভুত এক দাগ দেখতে পেলাম। কেউ যেন ভেজা আঙুল দিয়ে কাঠ ছুঁয়েছে। তৃতীয় রাতে আমি ঘুম ভাঙতেই বুঝলাম আমার পিঠ জ্বালা করছে। আলো জ্বালিয়ে আয়নায় দেখলাম লম্বা 3টে আঁচড়, ঠিক যেন মানুষের নখের মতো আমার পিঠে হয়ে রয়েছে। আমি কিছু বুঝতে পারলাম না, আমি কি ঘুমের ঘরে পিঠ চুলকেছি? কিন্তু দুপুরে যখন সঞ্জয় এলো, সে আমাকে বলল, তুই ভূতের গল্পে এতই ডুবে গেছিস যে এখন বাস্তবে ভূত টানছিস। আমি বললাম, গল্পে নয় বন্ধু, বাস্তবেই কিছু হচ্ছে। সঞ্জয় আমার পিঠটা থেকে হেসে ফেলল, কিন্তু তার মুখের হাসিটা ধীরে ধীরে যেন মিলিয়ে গেল। ওই দাঁতগুলো তো মানুষের মতো নয় রে, কিছু কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। আমি কিছু বলিনি, শুধু জানতাম আজ রাতে আমি জেগে থাকবো। মধ্যরাত, শরীর হিম হয়ে গেছে। তারপরে শব্দ, কেউ যেন ধীরে ধীরে বিছানার এক পাশে এসে বসলো। প্রতিটা হালকা দেবে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে দেখছি কেউ নেই, তবু চাপ অনুভব করছি, একজনের স্থিতি। তারপর একটা ঠান্ডা আঙুল আমার গাল ছুঁয়ে গেল, তার সঙ্গে এটা ফিসানি। আমায় ফিরিয়ে দে। আমি চিৎকার করে উঠলাম। সেই রাতে পালঙ্কটা টেনে নিচে নামালাম, গলির শেষে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে আগুন ধরে দিলাম সেটাকে। বাইরে বৃষ্টি পড়ছিল বলে আগুনটা সুঁটো করে জ্বলছিল। হঠাৎ আগুনের ভেতর থেকে এক নারী কণ্ঠের আর্তচিৎকার উঠল, একটুই পারে যেন হৃদয় চিরে দেয়া শক্ত। আমার বুক ভারী হয়ে গেল, কিন্তু এবারে আমার ভয়টা হালকাই ছিল। যেন কিছু একটা শেষ হলো অবশেষে। পরের কয়েকদিনে একটু শান্তি ছিল। পালঙ্ক নেই, শুধু মাটিতে গদি পেতে ঘুমোই। আর পরে একদিন আবার মিসেস ব্যানার্জির সাথে দেখা। মিসেস ব্যানার্জি আমাকে বললেন, দেখলেন তো, পুরনো জিনিসের অভিশাপ থাকে। যাক বাবা, ভালোই করেছেন পুড়িয়ে দিয়ে। আমি শুধু মাথা নাড়লাম। কেন জানি না, তবে আমার মনে হচ্ছিল যে সবকিছু যেন ঠিক হয়ে গেছে। হঠাৎই একদিন বার শুনতে পেলাম সেই সুর, সেই একই গুনগুনানি, খুবই হালকা, কিন্তু আমার কান সঙ্গে সঙ্গে চিনে ফেললো সেটা। শব্দটা এবার কোথা থেকে আসছে? পালঙ্ক তো আমি আগেই জ্বালিয়ে দিয়েছি। শব্দটা আমার ঘরের এক কোণ থেকে আসছিল, ঠিক সেইখান থেকে যেখানে এক সময় পালঙ্কটা রাখা ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। নিজের মনের ভেতর অদ্ভুত এক ভয় কাজ করতে শুরু করলো। আস্তে আস্তে আমার শরীর ঠান্ডা হয়ে গেল।
এখন হয়তো সে কাঠে নয়, আর সে এখন আমার ঘরেও নয়, সে হয়তো এখন আমার ভিতরে। আপনারা শুনছিলেন ভৌতিক পালঙ্ক। গল্পটা এখানে শেষ হলেও অনুভূতি শেষ হয়নি। এই গল্পের কণ্ঠে আপনারা শুনছিলেন গল্পকথক হিসেবে শাগনিককে, দোকানদারের চরিত্রে শাগনিককে, সঞ্জয়ের চরিত্রে সৌমাল্যকে, মিসেস ব্যানার্জির চরিত্রে উপাসনাকে, আর সেই অদৃশ্য নারীর চরিত্রে বারেকিকে। তাহলে রাতটা ভালো করে কাটাবেন, কিন্তু মনার আগে ভাববেন সব নিঃশ্বাস কি সত্যিই আপনার। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন চুপচাপ থাকুন আর শুনতে থাকুন রেন্স অন এয়ার, সেখানে প্রতিটি গল্প শেষ হয় কিন্তু হয় এটা এগিয়ে যায়।